সালাম আলাইকুম এভরিওয়ান। আপনি আজকের এই ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি আগ্রহী আইএলটিএস নিয়ে। তবে এই পরীক্ষাটা দেওয়ার আগে আপনাকে আগে এইটা জানতে হবে যে আমি কেন এই পরীক্ষা দেব। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই পরীক্ষাটা দিই বিদেশে উচ্চশিক্ষার জন্য, আবার অনেকে আমরা এই পরীক্ষাটা দিই চাকরিতে নিজেদের দক্ষতা বোঝানোর জন্য। সিভিতে তো আমি গটগটায় লিখে দিচ্ছি যে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, হ্যান ত্যান ভ্যান ভ্যান। বাট ভাই, এটা যাচাই করার উপায় কি? এটা যাচাই করার উপায় হচ্ছে যে কোনো একটা ইংরেজি দক্ষতা যাচাইয়ের পরীক্ষার মাধ্যমে। সেটা আইএলটিএস হতে পারে, সেটা টোফেল হতে পারে, বা পিটিও হতে পারে। এইখানে আমরা স্পেসিফিক্যালি আইএলটিএস নিয়ে আলোচনা করব। আইএলটিএসটা সার্বজনীন স্বীকৃত একটা ইংরেজি দক্ষতা যাচাইয়ের এক্সাম। এখানে আমরা কেন এই পরীক্ষাটা দিই? এখন আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্যই বেশিরভাগ শিক্ষার্থীরা দিয়ে থাকে। তো প্রথমে আপনাকে জানতে হবে যে আমি আমার স্কোরটা কত চাই। আইএলটিএস হচ্ছে স্কোরটা হয় 0 থেকে 9-এর ভিতরে। 4টা ব্যান্ড থাকে: লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। এই 4টা ব্যান্ডে 9 করে টোটাল আমার ব্যান্ড স্কোর হচ্ছে 36। এই 36-এর ভিতর হচ্ছে আমাকে এটা 4 দিয়ে ভাগ করে ওভারঅল 9তে নিয়ে আসা হয়। তো এই 9-এর ভিতরে মেজরিটি অফ দ্য ইউনিভার্সিটিটা 6.5 থেকে 7-এর ভিতর চায়, বা 6ও চাইতে পারে। এখন হচ্ছে এটা কান্ট্রি স্পেসিফিক ভাই। আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান 6.5 বলবে। আপনি যদি ইউএসএ যেতে চান 7 বলবে। সেখানে আবার বলে দেবে যে রাইটিংয়ে আমাকে 6.5-এর নিচে হলে হবে না। আবার আপনি যদি চায়না বা কোরিয়া যেতে চান, তারা বলবে ভাই তুই শুধু একটা আইএলটিএস পরীক্ষা দিয়েই আয়, সেটাতে 2.5 পা, 3 পা, 4 পা, 1 পা, 2 পা, নো ফ্যাক্টর। আচ্ছা, এখন আইএলটিএস এক্সামে থাকেটা কি? যে কোনো ভাষা দক্ষতা জানার জন্য আপনাকে প্রথম এইটা জানতে হবে যে আপনি সেই ভাষাটা ঠিক মতো শুনতে পারতেছেন কিনা, শুনে আপনি সেটা বোধগম্য করতে পারতেছেন কিনা। তো প্রথম হচ্ছে আমাদের লিসেনিং টেস্ট হয়। দেন আমাদের আসে এইটা যে আপনি সেই ভাষাটা পড়তে পারেন কিনা। যেমন ধরেন আপনি আমেরিকাতে গেলেন, কিন্তু আপনি সেখানকার নিউজ পেপার পড়তে পারতেছেন না। আমরা কিন্তু বাংলার পত্রিকা পড়তে পারি, কারণ হচ্ছে যে বাংলাটা আমাদের মাতৃভাষা এবং এই সম্পর্কে আমাদের স্কুলেও পড়ানো হয়। কিন্তু আমরা তো, আমেরিকার একটা মানুষ তো জানে না যে ভাই তুমি কি পারো কি পারো না। তো সেই জন্য আপনাকে হচ্ছে সেটাকে রিডিংটা পারতে হবে, আপনাকে পড়তে জানতে হবে। সেই সাথে আপনাকে জানতে হবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্পিকিং। আপনি একটা দেশে যাচ্ছেন, সেখানে যে অবশ্যই আপনাকে কমিউনিকেট করতে হবে, সেখানকার মানুষের সাথে কথা বলতে হবে। আপনার প্রফেসর কি বললো সেটা আপনাকে বুঝতে হবে এবং তার সাথে কথা বলতে হবে। তো সেই জন্য আমাকে স্পিকিংটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে এটা যাচাই করা হয়। সেই সাথে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট মডিউল হচ্ছে এখানে রাইটিং। ভাই আমাকে তো লিখতে হবে, আমি যদি লিখতে না পারি পরীক্ষা আমি কি করব? অ্যান্ড এটা খুবই আহামরি কিছু না। আপনি আপনার আন্ডারগ্র্যাড লেভেলে ইংরেজিতে পরীক্ষা দিয়ে এসেছেন, আপনি আপনার হাই স্কুল বলেন বা হচ্ছে স্কুলে বলেন, আপনি ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পরীক্ষা আমরা কেউ দেইনি। আমরা কে সিন কম্প্রিহেনশন পড়ি নাই, আমরা কে ভোকাবুলারি টেস্ট দেইনি, রিঅ্যারেঞ্জ করি নাই, এসে লিখি নাই। আমরা এগুলো সবই পারি, এগুলো সবই ইজি। জাস্ট আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাই, ইটস জাস্ট অ্যান এক্সাম। এটা কোনো ম্যাজিক ট্রিক না। আমি আবারও বলবো, ইটস জাস্ট অ্যান এক্সাম। ধরলাম আপনি বিদেশে পড়াশোনার জন্যই আইএলটিএসটা দিবেন। সো আপনাকে মিনিমাম 6.5 থেকে 7-এর ভিতর আপনাকে স্কোর পেতে হবে। এখন 6.5 থেকে 7 পেতে গেলে আপনাকে 4টা দরজা খুলতে হবে। তার মধ্যে প্রথম দরজাটা হচ্ছে লিসেনিং এর। এখন লিসেনিং আসলে কি হয়? এখানে কি আপনাকে খুব বেশি শুনতে হবে, নাকি আপনার শোনায় সমস্যা আছে? এমন কিছুই না। আপনাকে জাস্ট মনোযোগ দিয়ে শুনতে হবে, এটাকে বলে ফোকাস লিসেনিং। যেমন ধরেন কোনো ওয়াইফ তার হাজবেন্ডকে বলতেছে, হানি ক্যান ইউ প্লিজ গিভ মি এ জুয়েলারি অর গিফট মি এ জুয়েলারি। এখন আপনি যদি টিপিক্যাল বাংলাদেশি হাজবেন্ড হন, আপনি তো কোনোটাই শুনবেন না। কিন্তু আপনি যদি আইএলটিএস লিসেনিং এ ভালো করতে যান, আপনাকে কোড ওয়ার্ড বা ক্যাচি ওয়ার্ডটাকে ধরতে হবে, যেখানে আসলে বউটা চাচ্ছে কি। জুয়েলারি, দেখবেন আপনার প্রশ্নে এটাই চাবে যে ওয়াইফটা কি চাচ্ছে, আপনি জাস্ট জুয়েলারি লিখে দিবেন। এবং এখানে আমরা আরেকটা মিস্টেক যেটা করি, আমরা স্পেলিং এর দিকে নজর দেই না। আমরা তো ঠিক মতো শুনে ফেলি, কিন্তু বানান লিখি উল্টাপাল্টা। এই জন্য আমাদেরকে স্পেলিংটাও ঠিক করে নিতে হবে। এখন এর পরের দরজাটা কোনটা হবে? এর পরের দরজাটা হচ্ছে রিডিং এর। এখন রিডিং এর সময় যে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে যে আমরা আসলে পড়ি। আমরা যারাই স্টুডেন্ট আছি, আমাদের স্টুডেন্ট লাইফে আমরা পড়াশোনা করে আসছি। এবং যদি আপনি আন্ডার গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি অবশ্যই ইংরেজিতে পড়েছেন। এবং আমাদের আরো একটা বড় শক্তি হচ্ছে যে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাই সিন কম্প্রিহেনশন আমরা দিয়েছি। সেখানে আমাদের অনেকগুলো বড় টেক্সট প্যাসেজ পড়তে হইতো, পরে এমসিকিউ দেওয়া লাগতো, ট্রু ফলস দেওয়া লাগতো। সো
আইএলটিএসটাও এইটাই ভাই, এখান থেকে আহামরি তেমন কিছু না। 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজে টোটাল 40টা প্রশ্ন, এবং এগুলো ভাগ করা থাকে। প্রথম প্যাসেজে 11 মার্ক, পরের প্যাসেজে 14 মার্ক, এরকম করে ভাগ করে দেওয়া থাকে। এবং আপনাকে 1 ঘন্টার ভিতরে সেই প্যাসেজটা পড়ে, 3টা প্যাসেজ পড়ে আপনাকে হচ্ছে উত্তরপত্রে লেখা লাগবে। এটা কোনো রকেট সায়েন্স না। আপনি এখানে মানে মন বসে না পড়ার টেবিলের টাইপের হইলে তো হবে না, একটু ফোকাস তো করতে হবে। আপনাকে জাস্ট প্রশ্নগুলো ধরে ধরে আইডেন্টিফাই করতে হবে আমার কাছে চাচ্ছে কি। আমাকে এখানে গল্পের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্যাসেজ পড়া লাগবে না, প্রত্যেকটা প্যারা পড়া লাগবে না, শুধু আমাকে কি ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। এটাকে বলা হয় স্কিম অ্যান্ড স্ক্যান। আমরা এই ব্যাপারে আরো বলবো আমাদের যখন রিডিং মডিউলটা আমরা বিস্তারিতভাবে বলা শুরু করব। ওকে, এখন আমরা আসি তৃতীয় দরজা নিয়ে। তৃতীয় দরজাটা কি? সেটা হচ্ছে গিয়ে রাইটিং। রাইটিং, লেখা। আপনাকে 2টা টাস্ক দেবে এবং 2টা টাস্ক আপনাকে লিখতে হবে। প্রথম হচ্ছে টাস্ক 1, দেন হচ্ছে টাস্ক 2। এখন টাস্ক 1 আর টাস্ক 2 তে কি থাকে তা বলার আগে আমি এইটুক বলতে চাই, আমরা কিন্তু লেখা বা ইংলিশে রাইটিং নিয়ে আমরা মোটামুটি ফ্যামিলিয়ার। যদি আপনি এইচএসসিও কমপ্লিট করে থাকেন, আপনি অ্যাটলিস্ট এসে লিখে আসছেন, ডায়লগ লিখেছেন, আপনি মানে পরীক্ষাতে পাশ করার জন্য প্যারাগ্রাফ লিখতে হয় আমাদের, এগুলো আমরা অলরেডি লিখে এসেছি। সো আমাদের এখানে এগুলা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই ভাই। এটা খুবই সিম্পল একটা জিনিস। রাইটিং এ টাস্ক 1 বলি বা টাস্ক 2 বলি, যেটাই বলি, এখানে আমাদের ভোকাবুলারি একদম যে ইনরিচড হওয়া লাগবে, বা আমাদের অলওয়েজ যেটা ফোকাস করা হয় মেজরিটি অফ দ্য কোচিং এ, যে আপনার লেক্সিক্যাল রিসোর্সটা খুব ভালো হতে হবে। এখানে আপনার এটা সেটা হ্যান ত্যান অনেক বড় বড় ওয়ার্ড জানা লাগবে। ভাই এগুলো কিছুই লাগবে না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। যদি আপনাকে আজকে কেউ বলে ভাই আমাকে বিরিয়ানি রান্না করার রেসিপিটা দাও, আপনি কিন্তু তাকে বলবেন না যে ইউ হ্যাভ টু বাই এ আরএফএল চুলা, ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড ত্যান, এগুলো না। আপনি শুধু তাকে বলবেন চাল, চাল লাগবে এতটুকু, তেল লাগবে এতটুকু, একটা স্ট্রাকচারাল ওয়েতে আপনি তাকে হচ্ছে জাস্ট কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। ঠিক সেম ভাবে হচ্ছে রাইটিং এ আমাদের একটা স্ট্রাকচার দাঁড় করাতে হয়, যাতে আমাদের টাস্ক 1 এর যে আমার চার্টটা দেওয়া থাকে যেটা ফুললি ডিসক্রাইব করা যায়, এবং টাস্ক 2 তে আমাদের যে এসেটা লিখতে বলা হয়, যেখানে আমাদের আর্গুমেন্ট থাকতে পারে বা পিওর অপিনিয়ন জানতে চাইতে পারে, সেটা যাতে আমরা একটি স্ট্রাকচারাল ওয়েতে দিতে পারি। সো বেসিক্যালি রাইটিং হচ্ছে স্ট্রাকচার, এটা ছাড়া আর কিছুই না। সো এখানে ভয় পাওয়ারও তেমন কিছু নাই। রাইটিং এর ব্যাপারে সম্পূর্ণ একটা প্লেলিস্ট থাকবে, যেখানে আমি আপনাদেরকে বোঝাবো, শেখাবো যে কিভাবে লিখলে, কি লিখলে এবং কি স্ট্রাকচারে লিখলে অ্যাটলিস্ট 6.5 পাওয়া যায়। 6.5টা ভাই আমার কাটমার্ক, 6.5টা মিনিমাম স্কোর, যেগুলো ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করে। এবং এখানে আমি আসলে আমি প্র্যাকটিক্যাল লাইফে কি ফেস করেছি সেটাই দিব। আমি আমার আইএলটিএস জার্নিতে আমার রাইটিং এর সময় সবচেয়ে বেশি স্ট্রাগল করেছিলাম, এবং এই স্ট্রাগলিং পিরিয়ডে আমি কিভাবে নিজেকে শেখালাম এবং আমি ওভারকাম করলাম, এবং আমার মিনিমাম ব্যান্ড স্কোর যেটা ছিল সেটা হচ্ছে 6.5 রাইটিং এ, আমি সেটাই কিভাবে অ্যাচিভ করলাম আমি সেটাই আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, আপনাদের এখন জানতে হবে যে চতুর্থ দরজাটা কি। এই দরজাটা খুলতে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, মানুষজনের সবচেয়ে বেশি ফিয়ার থাকে যেটা নিয়ে, সেটা হচ্ছে স্পিকিং। এখন ভাই আপনি কি বোবা? আপনি তো কথা বলতে পারেন। আমরা সবসময় কথা বলি। আপনি আপনার কলিগের সাথে কথা বলছেন, আপনার বাবা মার সাথে কথা বলতেছেন, আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রেন্ড, সবার সাথে কথা বলতেছেন। কথা বলতেছি আমরা এখন হচ্ছে বাংলায়, জাস্ট এটাকে আমাকে ইংরেজিতে বলতে হবে এবং একজন ইনভিজিলেটরের সামনে বলতে হবে। এখন কি হয় ব্যাপারটা, যে আপনার সামনে একজন এক্সামিনার থাকে, সে আপনাকে কিছু প্রশ্ন করবে। সে প্রশ্নটা হতে পারে আপনার নিজের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। ব্যক্তিগত বলতে আপনারা জিজ্ঞেস করবেন না আপনি কয় টাকা কামান বা এগুলো হাবিজাবি না, আপনার নাম কি, পরিবার কি করে, এগুলা নিয়ে। তারপর একটা কিউ কার্ড ধরা দিবে, কার্ডে থাকবে একটা টপিক, ওইটা দেখে হচ্ছে আপনাকে ওইটার উপর 2 মিনিট ঘেঁচর ঘেঁচর করা লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটা ডিসকাশন পোস্ট। সেখানে কি আপনাকে ডিসকাশন পোস্ট বলতেছে, এখানে আমরা ফেসবুকে প্রায় সময় ডিসকাশন পোস্ট দিয়ে থাকি, আমরা তুলাধুনা করি, মানুষকে বিভিন্ন ভাবে হচ্ছে কমেন্টে যায়। তো এখানে আপনি তার সাথে ডিসকাস করবেন, এবং সেটা তার উপর, সে আপনাকে কিছু টপিকের উপর প্রশ্ন করবে, আপনি জাস্ট উত্তর দিবেন। এখন ধরেন আপনাকে প্রশ্ন করলো যে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এখন আপনি যদি বললেন যে ভাই আমার নাম ফারহান, বা মাই নেম ইজ ফারহান, কে ক্যাবলার মতো দাঁড়ালেন, বা এটা তো হয় না। আপনি শোন একটু ইলাবোরেটলি বলবেন। কিভাবে বলবেন? যে মাই নেম ইজ ফারহান, আই এম ফ্রম ঢাকা, অ্যান্ড আই লিভ উইথ মাই ফ্যামিলি, অ্যান্ড আই হ্যাভ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ওয়াইফ, দ্যাটস ইট। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি কোন সিটিতে থাকেন, আপনি শুধু বললেন যে আই লিভ ইন ঢাকা, দ্যাটস ইট। এইটুক বললে হবে না, একটু ইলাবোরেট করতে হবে। স্পিকিংটা খুবই ইজি, জাস্ট আপনাকে একটা আনসার কি একটু
টাইনা হিচড়ে একটু বড় করে বলতে হবে। আবার এমন বলা না যে আপনার নাম জানতে চাইলে আপনার দাদার নাম, পরদাদার নাম, আপনার কি ছিল না ছিল, বাপে কয় টাকা করে কামায় কি না করে, এগুলো না ভাই। জাস্ট সিম্পলি যে এক্সামিনার থাকবে তার সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করা, এবং এটাকে এক্সাম আকারে নিয়ে না। যেটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করেছিল, আমি স্পিকিংটাকে একটা এক্সাম আকারে নিয়ে, আমি জাস্ট একটা র্যান্ডম কনভারসেশন হিসেবে নিয়েছিলাম, যেখানে আমি এক্সামিনারের সাথে কনভারসেশনের মধ্যে ছিলাম, আমি তার সাথে কথা বলেছি এবং আই ট্রাই টু এক্সপ্রেস মাই সেলফ। আমি জাস্ট রবটের মতো বসে যাবে দাঁড়ায় থেকে বলিনি, এবং আমি তার সাথে হাসি ঠাট্টার ছলেই কথা বলতে চেয়েছিলাম। মানে আমি রোবোটিক স্টাইলে বলিনি। তার মানে আমরা স্পিকিং এ কি বুঝতে পারি, আপনাকে রোবট হওয়া যাবে না। আপনি ন্যাচারালি যেভাবে কথা বলেন আপনার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের সাথে, আপনি ঠিক সেভাবেই কথা বলবেন। জাস্ট একটু ফর্মাল ওয়েতে, আপনাকে একদম হাই এন্ড কোনো ওয়ার্ড ইউজ করতে হবে না, ন্যাচারাল ওয়ার্ড জাস্ট তাকে বুঝাতে পারলেই হলো। ভাই আপনি যদি একটা নেটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা বলতে চান, সেখানে গিয়ে কি আপনি তাকে ভারী ভরকম কোনো কথা বলবেন? আপনি কি তাকে জিআরইর ওই যে বিগ বুকে যে থাকে 300 ওয়ার্ড এইগুলা, এই টাইপের কথা বলবেন না। আপনাকে সিম্পল ওয়ার্ড গুলো ইউজ করতে হবে, সহজ ভাষায় শুধু তাকে বোঝাতে হবে যে আপনি কি বুঝতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন, এইটুকুনি। এবং স্পিকিং এর ব্যাপারে সম্পূর্ণ একটা প্লেলিস্ট আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, সেখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব সম্পূর্ণরূপে যে কিভাবে কি করলে আপনি অন্তত পক্ষে 6.5 থেকে 7 পেতে পারবেন। ভাই আমাদের টার্গেট এইটাই, যে মিনিমাম স্কোরটা আমরা পাবো। আমাদের এখানে 9 পেয়ে মানে কিছু হ্যাডম দেখানোর মতো কিছু নাই। হ্যাঁ, আইএলটিএস এ 9 পেলে আপনার কোন আসবে যাবে না, আপনি যদি 7 পান 8 পান কোন আসবে যাবে না, নিশ্চয়ই আপনার পুরো প্রোফাইলটাকে ইভ্যালুয়েট করতে, তারা ইভ্যালুয়েট করবে। এবং আমরা টার্গেটই করবো আমাদের মিনিমাম কাট মার্কটা, যেটা 6.5 থেকে 7। ওয়েল, আইএলটিএস এক্সামের একটা ব্যাপারে যেখানে আমাদের কেউই বলে না বা কোনো চ্যানেলে আপনি তথ্যটা পাবেন না, সেটা হচ্ছে যে পরীক্ষার জন্য আমার প্রয়োজনটা কি এবং পরীক্ষার হলে আমি কি করতে পারবো বা কি করতে পারবো না। সো পরীক্ষার জন্য আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা ভাই, যেটা আপনার লাগবে, সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট। সো যারা এখনো পাসপোর্ট করেন নাই তারা আর্জেন্টলি পাসপোর্টের জন্য আবেদন করে ফেলেন, কারণ এটা ছাড়া আপনি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনও করতে পারবেন না। এবং পরীক্ষার দিন আপনাকে এই জিনিসটা মাথায় রাখা লাগবে, আননেসেসারি কিছুই আনা যাবে না। আপনার যা লাগবে সবকিছুই আপনার এক্সাম সেন্টারে প্রোভাইড করা হবে। এখন আরো একটা বড় সুবিধা হচ্ছে যে এখন কম্পিউটার বেসড পরীক্ষা। তার মানে আপনার খাতা কলম পেপার পেন্সিল কিছুই নেওয়ার প্রয়োজন নাই। আপনার যা হবে সেটা আপনাকে এক্সাম সেন্টারেই দেওয়া হবে। এবং ব্রিটিশ কাউন্সিল আইডিপি এগুলো নিয়ে খুব ক্যাচাল করেন না, দোনোটাই সেম। আমরা কখনো বলছি যে ঢাকা বোর্ড না যশোর বোর্ড, কোন বোর্ডে পরীক্ষা দিলে ভালো হয়, সেম। জাস্ট হচ্ছে এরা হচ্ছে জাস্ট কোম্পানি যারা হচ্ছে পরীক্ষাটা নিয়ে থাকে। এই ব্রিটিশ কাউন্সিলও যা, আইডিপিও তা, এবং ঢাকা শহর বলেন বা পুরো বাংলাদেশে অনেকগুলো টেস্ট ভেন্যু আছে। তার মধ্যে মেন্টরস অন্যতম, উইংস আছে, তারপর লুমিনেজ আছে। সো চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু চুজ, দে আর অল দ্য সেম। অ্যান্ড জাস্ট ব্রিং ইউর পাসপোর্ট অ্যান্ড বি কনফিডেন্ট অ্যান্ড ইউ উইল বি অল রাইট ভাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট অ্যান এক্সাম। আচ্ছা, এখন আইএলটিএস হচ্ছে কম্পিউটার বেসড, এটা শুনে ভাই প্যারা খাওয়ার কিছু নাই। আগে আপনি যেটা পেপারে দেখতেন, আপনি যেটা কাগজে নিতেন, এখন আপনি যেটা সেটাই জাস্ট হচ্ছে কম্পিউটার স্ক্রিনে দেখবেন। আর এমন না হয় আপনি মোবাইল চালান না বা কম্পিউটার স্ক্রিনে চালান না, আপনি কিন্তু অহরহ মুভি দেখতেছেন, আপনি অহরহ পিডিএফ এ বই পড়তেছেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করতেছেন, এবং হচ্ছে আমরা ভিডিও কলে কথাও বলি। সো সবকিছুই আমাদের ফ্যামিলিয়ার, আমরা সবকিছুই জানি। শুধুমাত্র আমরা 30 বা 35 হাজার টাকা দিয়ে একটা এক্সাম দিচ্ছি, এই ভয়ের ঠেলায় আমাদের অর্ধেক কনফিডেন্স নাই হয়ে যায়, এবং আমরা কাঁপাকাঁপি করি যে কি হবে না হবে। সো কম্পিউটার বেসড হয়েছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। আমাদের এই চ্যানেলে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব কিভাবে কম্পিউটার বেসড আইএলটিএসটাও ক্র্যাক করা যায়। এবং আমাদের যে মিনিমাম টার্গেট, যেটা আমাদেরকে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য দরজাটা খুলে দিবে, 6.5 থেকে 7 কিভাবে পাইতে হয় আমরা ইজিলি অ্যাচিভ করবো ইনশাল্লাহ। শুধু আমাদের কিছু স্টেপ ফলো করা লাগবে, এবং আমি আপনাদের সাথী হয়ে আপনাদেরকে গাইড করবো, এবং সেখানে আমরা একসাথে যাব ইনশাল্লাহ।